যে আজকের যে অনুষ্ঠানটি আমরা আয়োজন করছি এটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং আমাদের সাথে যারা মেডিকেল শিক্ষার্থী চিকিৎসকরা যুক্ত আছেন তারা অনেক উপকৃত হবেন। আমি একটু পরিচয় করে দিচ্ছি আমাদের আজকে প্যানেল এক্সপার্টদের। যুক্ত আছেন আমাদের সাথে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ও ইউনিট প্রধান স্পাইন সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত রাজ টিভির নতুন স্টুডিও, নতুন সেটে এবং নতুন আয়োজনে। ডক্টর বাসুদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই নতুন সেটে। আমি বেশ কিছুদিন হলো চিন্তা করছিলাম যে বাসুদেবের এই রাজ টিভির জন্য উন্নতি হয়। আজকে ইনশাল্লাহ সেই উন্নতি আমরা দেখতে পাচ্ছি। আপনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ যে এই উন্নততর স্টুডিওতে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আজকে যারা দর্শক আছেন, মেডিকেল শিক্ষার্থী আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের যুক্ত থাকবার জন্য, এবং তাদেরকে আহ্বান করছি যে পুরো সময় ধরে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন তাদের বক্তব্য শুনবেন, প্রশ্ন করবেন এবং উত্তর নেবার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে অ্যানাদার প্যানেল এক্সপার্ট, স্বনামধন্য গাইনোকোলজিস্ট ডাক্তার রেহানা আক্তার, কনসালটেন্ট অবস এন্ড গাইনি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ বাসুদেব, ডক্টর বাসুদেব, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকে নতুন সেটে নতুন ভাবে কিছু বলতে পারার জন্য আমি নিজেকেও খুব ধন্য মনে করছি। আর আমি সবাই আমার পক্ষ থেকে রাজ টিভির সকল দর্শক বৃন্দ যারা এই যে শিক্ষার্থী আছেন, যারা আমি সবাইকে অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমাদের অনেক এই যেহেতু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির স্পাইন সার্জারি প্রফেসর আনোয়ার স্যার আছেন, উনিও অনেক সুন্দর নতুন নতুন তথ্য দিবেন। আশা করি ওনার কাছ থেকেও শুনবেন। আমাদের এইটুকু আমিও চেষ্টা করব এইটুকু আপনাদের কাজে আসবে। তো সবাইকে ধন্যবাদ। আর নতুন সেটে নতুন ভাবে কিছু বলার আমন্ত্রণ জানানোর জন্য আবারও বাসুদেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা যুক্ত হয়ে যাবেন আমাদের আরো একজন প্যানেল এক্সপার্ট। প্রিয় দর্শক, আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ডাক্তার মশিউর রহমান খসরু, সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আজকের এই পুরো আয়োজনটি কিন্তু আপনাদের জন্যই, সো দ্যাট আপনাদের যাদের অস্টিওপোরোসিস, বিশেষ করে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, মেডিকেল শিক্ষার্থী যারা যুক্ত আছেন, ডাক্তাররা যারা যুক্ত আছেন, তারা আজকে প্যানেল এক্সপার্টদের কাছে প্রশ্ন রাখতে পারবেন। প্রশ্ন উত্তর পর্বে আমরা সেই উত্তরগুলো আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়ে গিয়েছেন ইয়াং, এনার্জেটিক অ্যান্ড পোটেনশিয়াল ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডাক্তার মশিউর রহমান খসরু। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি রাজ টিভির নতুন সেটে, নতুন আয়োজনে, ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিস আজকের এই আয়োজনে। ধন্যবাদ বাসুদেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে যুক্ত করবার জন্য, এবং আরো ধন্যবাদ জানাই আমার সাথে আজকে যে দুইজন স্বনামধন্য ব্যক্তি উপস্থিত রয়েছেন, যারা সংযুক্ত হয়েছেন, প্রফেসর আনোয়ারুল ইসলাম এবং ডক্টর রেহানা আক্তারকে। এবং আমার আজকে সকলের প্রতি অনুরোধ থাকবে যে পুরো অনুষ্ঠানটি দেখবেন। অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্ট, রিসেন্ট গাইডলাইন্স, পিটফলস সহ বিভিন্ন ধরনের পরিস্থিতিতে, বিশেষ করে সেকেন্ডারি কজেস গুলো কিভাবে ইভালুয়েট করতে হয়, মেডিকেল শিক্ষার্থী যারা আছেন তারা জিজ্ঞাসা করতে পারেন, এবং যারা সম্মিলিত দর্শক আছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা তিনজনে সম্মিলিতভাবে চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসার উত্তর দিতে। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই জায়গাটিতে কিন্তু আমরা একটি বিশেষত্ব রাখার চেষ্টা করেছি যে হাড়ের যে কোনো সমস্যা হলে আমরা 3 বিভাগের মানুষের কাছেই কিন্তু যেয়ে থাকি। কখনো কখনো বিশেষ করে যারা পোস্ট মেনোপজাল মায়েরা রয়েছেন তারা যাবেন গাইনোকোলজিস্টের কাছে। আবার ব্যথা আছে, বিভিন্ন রকম ব্যথা, তখন কেউ হয়তো বা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের কাছে যাবে, আবার কেউ অর্থোপেডিশনের কাছে যাবে, আবার কেউ স্পাইন সার্জনের কাছে যাবে। আমরা 3 এবং 4 প্রকার, অর্থাৎ 4 প্রকার সাজেশনই কিন্তু এখান থেকে পাবো। আনোয়ার স্যার আছেন অর্থোপেডিক সার্জন, পাশাপাশি স্পাইন সার্জন, রিমাটোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট রয়েছেন, গাইনোকোলজিস্ট রয়েছেন। আমার মনে হয় যে একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সো আজকের এই আয়োজনটি আপনারা বেশি বেশি করে আপনার ফেসবুক থেকে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি
আমরা প্রথমেই চলে যাব আমাদের আজকের প্যানেল এক্সপার্ট একটা রিহানা আক্তার ম্যামের কাছে। ম্যাম, যেহেতু আজকের টপিকসটি পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, একটু শুরুতেই জানতে চাচ্ছি যে এই যে পোস্ট মেনোপজাল অর্থাৎ মেনোপজ যখন বন্ধ হয়ে যায় তখন কেন অস্টিওপোরোসিসটা হয়, এটা প্রথমে প্রাথমিক কথাগুলো আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ বাসুদেব। প্রথমেই এই মেনোপজ বা মেনোপজাল অস্টিওপোরোসিস জানার আগে আমাকে আমাদের সবাইকে জানতে হবে মেনোপজ, মেয়েদের এই যে মেনোপজ জিনিসটা কি। মেনোপজটা হচ্ছে একটা মেয়ের লাইফে সেই শুরু থেকে বয়সন্ধিকাল, রিপ্রোডাক্টিভ লাইফ, তারপরে হচ্ছে মেনোপজ মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরবর্তী, এই 3টি স্টেজের মধ্যে দিয়ে একটি মেয়ে তার জীবনটা পার করে। সেই পার করার মধ্যে যে জিনিসটা হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়ার, কমপ্লিটলি মাসিক 1 বছর বা 12টা মাসিকের সাইকেল পরপর বন্ধ থাকলে তখন আমরা পরবর্তীতে তাদেরকে মাসিক মেনোপজাল উইমেন বলি তাদেরকে। তো জীবনের ক্রান্তি লগ্নে প্রতিটি মহিলার এই মাসিক চিরদিনের মতো বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়াটাকে মেনোপজ বলে। এটি এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। এটা আমাদের মানে এটা কোনো কারো বাচ্চা বেশি হয়েছে এটার উপর ডিপেন্ড করে না। এটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড থাকে। এর এক একজনের এক এক বয়সে মাসিকটা বন্ধ হয়ে যাবে, হয়তো বা কারো 45, হয়তো বা কারো 55, এটাই এই রেঞ্জটা ধরা হয়। কিন্তু এভারেজ যেটা বলি সেটা 50 to 51। আগে কিন্তু 50 বলতো, এখন কিন্তু এটাকে আমাদের মেনোপজাল এজটাকে, এভারেজ এজটাকে আমাদেরকে 51 বলে। এটার খুবই ইম্পর্টেন্স আছে, কারণ আমাদের মেয়েদের এই যে লাইফ সাইকেলের যেটা 3টা ধাপে যাচ্ছে, এই মেনোপজাল লাইফটা তার 1/3 আমাদের জীবনের 1/3 পার্ট কিন্তু এই মেনোপজাল সময়ে যায়। কিন্তু এই সময়ে কিন্তু মেয়েরা বিভিন্ন সমস্যায় ভুগে, বিভিন্ন মানসিক সমস্যা, তারপর শারীরিক সমস্যা, এই বিরাট একটা সমস্যার সাথে মাসিক বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তার হরমোনের একটা ইস্ট্রোজেন নামক হরমোন আমাদের শরীরের জন্য খুব উপকারী। সেই হরমোনটা আমাদের ওভারি, যেহেতু তখন ওভারির কাজ বন্ধ হয়ে যায়, তখন এই মাসিক হরমোনটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন হরমোনের অভাবজনিত কারণে বিভিন্ন সমস্যাগুলো হয়। এই সমস্যাগুলো সাথে তার বিভিন্ন মানসিক সমস্যা, শারীরিক সমস্যা হয়। সেই জন্য এই পিরিয়ড, এই যে যন্ত্রণাময় পিরিয়ড মেয়েদের জীবন 1/3 সময়, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা খুব কেয়ারফুলি ডিল করা উচিত। এই সময় মেয়েদের এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় এগুলোর ব্যাপারে আমাদেরকে খুব কেয়ারফুল বা কশাস হতে হবে। তাকে সুস্থ, সুন্দর, স্বাভাবিক, একটা মেয়েকে যদি আমরা সুস্থ সুন্দর এই তার জীবনের অর্ধেক পিরিয়ড যদি আমরা সুস্থ সুন্দর বা স্বাভাবিকভাবে দিতে না পারি, তাহলে আমাদের এই যে অর্ধেক পপুলেশন মহিলা, মানে আমাদের পপুলেশনের 53% উইমেন, এই পপুলেশনকে আমরা যদি ভালো রাখতে না পারি, আমাদের সোসাইটি কিন্তু ভালো কিছু করতে পারবে না। কারণ এরাই ভবিষ্যৎ প্রজন্মকে গড়বে। এরা যদি সুস্থ না থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার দায়িত্ব তাদের, তারা প্রপারলি করতে পারবে না। সেজন্য এই বয়সে মহিলাদেরকে সুস্থ রাখতে হবে, তাদের জন্য যথাযথ সবকিছু করতে হবে। তাই সেই জন্য আমাদের এই যে মেনোপজাল অস্টিওপোরোসিসটা কি, এই যে এই হরমোনের অভাবে, যেহেতু আমাদের মেনোপজাল পিরিয়ডে ওভারির ফাংশন লস হয়ে যায়, ইস্ট্রোজেন হরমোনটা কমে যায়। এই হরমোনটা কমে যাওয়ার জন্য আমাদের বোনের ডেন্সিটি টা কমে যায়, যার জন্য আমাদের বোনে আস্তে আস্তে অস্টিওপোরোসিস নামে একটা বোন ক্ষয় এটা হয়।
তো অনেক এটা অনেক খুব ধন্যবাদ। আমাদের খেয়াল অনেক করতে অনেক হবে। ধন্যবাদ ম্যাডাম। আমরা যে বিষয়টি আপনার আলোচনা থেকে বুঝতে পারলাম যে বেসিক্যালি এটি একটি হরমোনাল একটি বিষয়, হুম, যেখানে মায়েদের মেনোপজ পরবর্তী যে ইস্ট্রোজেন হরমোনের ডেফিসিয়েন্সি হচ্ছে বা এটি একদম কমে যাচ্ছে, যার ফলে আলটিমেটলি বোনসের মধ্যে যে যে স্ট্রাকচারাল যে একটি পরিবর্তন হয়ে বোনসটি ফাঁকা হয়ে যাচ্ছে, ডেন্সিটিটা কমে যাচ্ছে, হ্যাঁ, এবং পোরাস হয়ে যাচ্ছে, যার কারণে এইটির নাম হয়েছে অস্টিওপোরোসিস। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এই পর্যায়ে আসতে চাই আমাদের প্যানেল এক্সপার্ট ডক্টর মশিউর রহমান খসরু স্যারের কাছে। স্যার, মহিলাদের তো মেনোপজ পরবর্তী অস্টিওপোরোসিসের ব্যাখ্যাটা আমরা জানলাম, বাট যারা পুরুষ রয়েছে তাদের কি কোনো মেনোপজ নিশ্চয়ই নেই, বা যদি থেকে থাকে এর বাইরে আর কি কি কারণে পুরুষদের ক্ষেত্রে হাড় ক্ষয় হতে পারে? অনেক ধন্যবাদ। আমি প্রথমে অভিনন্দন জানাই ডক্টর রেহানা আপাকে, যিনি আসলে সত্যিকার অর্থে অত্যন্ত সাবলীলভাবে অস্টিওপোরোসিসের বেসিক অংশটুকু আমরা শুনতে পেলাম, এবং সত্যিকার অর্থে আমার মনে হয়েছে যে সকল দর্শক যারা রয়েছেন তাদের উপকারে লাগতে পারে। আজকের যদিও আলোচনাটি শুধুমাত্র পোস্ট মেনোপজ উইমেনদের অস্টিওপোরোসিস নিয়ে, কিন্তু একটা সময় ধারণা ছিল এটা সত্যি যে অস্টিওপোরোসিস বোধহয় শুধু মেয়েদেরই রোগ, এটা মহিলাদের রোগ এরকম মনে করা হতো। কিন্তু আপনি খুবই আশ্চর্যিত হবেন যে পুরুষদেরও এই রোগ হওয়া থেকে তারা কিন্তু খুব একটা পিছিয়ে নেই। যদি ধরি আমরা 50 বছর বয়সের, যেটা ডক্টর রেহানা বললেন যে এভারেজ এজ অফ পোস্ট মেনোপোজের এজ এভারেজ হচ্ছে 51। এই 51-50-তে গড়ে প্রতি 12 জন পুরুষের একজনের অস্টিওপোরোসিস হতে পারে, এবং এই 50 বছর বয়সের মহিলাদের মধ্যে প্রতি 5 জনের একজনের অস্টিওপোরোসিস প্রিভ্যালেন্ট রয়েছে। একইভাবে যদি আমরা বয়সটাকে 65-তে নিয়ে যাই, তাহলে সিনারিওটা আরো বেশি গভীরতর হবে। সেখানে দেখা যায় যে প্রতি 2 জনের একজন মায়ের অস্টিওপোরোসিস হয়, এবং সেখানে প্রতি 4 জনের একজন বাবার বা একজন পুরুষের যার বয়স 65 বা তার বেশি তাদের অস্টিওপোরোসিস হয়। সুতরাং এটি থেকে স্পষ্ট যে অস্টিওপোরোসিস আসলে দুই গোত্রের বা দুই জেন্ডারের মানুষেরই হয়, এবং কেউ আসলে আমরা তার থেকে পুরোপুরি ভাবে মুক্ত থাকতে পারবো বলে আসলে নিশ্চয়তা নেই। তবে অনেকগুলো বিষয় রয়েছে যেটির মধ্যে যদি আমরা কারণগুলো চিন্তা করি, তাহলে আমরা প্রথমেই জানবো যে অস্টিওপোরোসিস হওয়ার জন্য বোন ডিকেজে হচ্ছে সেটার কতগুলো কারণ রয়েছে। তার মধ্যে এক মেইনলি যেটা রয়েছে সেটা হচ্ছে, আমরা যদি হরমোনাল সার্চ বলি সেটিও আসলে এজ রিলেটেড, এবং এজটাকে আসলে অনেক বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। তারপরে শারীরিক ওজন, সবসময় ধরে নেওয়া হয় যাদের ওজন বেশি তারা বোধহয় নানান রোগে শোকে অনেক ক্ষেত্রে ভোগেন। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে এটি একদমই প্যারাডক্স। এখানে হচ্ছে যাদের ওজন, বিএমআই, বোন মাস ইন্ডেক্স যাদের 19 এর কম, তার মানে যারা আন্ডার 18 এর নিচে হলে আন্ডারওয়েট আমরা বলি, তো এখানে বিএমআই 19 এর নিচে যাদের, তার মানে হচ্ছে যারা লোয়ার লিমিট অফ নর্মাল বডি ওয়েট সেই 18 বা তার সারাউন্ডিং এবং তার নিচে যায় যে জেন্ডারই হন, তাদেরই কিন্তু চান্স অফ অস্টিওপোরোসিস ডেভেলপমেন্ট ইজ ভেরি হাই। একই সাথে যেসব পুরুষদের আগে লো ট্রমার হিস্ট্রি রয়েছে অথবা লো ট্রমার ফ্র্যাকচার হিস্ট্রি রয়েছে, তাদের মধ্যে এটির প্রভাব বেশি। এছাড়া অনেকগুলো কারণ রয়েছে, যেমন শারীরিক অ্যাক্টিভিটি যারা কম করেন, যারা ক্যালসিয়াম ইনটেক কম করেন, অথবা যারা অ্যালকোহল অথবা স্মোক করেন, তাদেরও কিন্তু অস্টিওপোরোসিস ডেভেলপ করবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু রোগ রয়েছে, কিছু অসুখ রয়েছে, যেমন ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অথবা যারা লুপাসে ভুগছেন, অথবা ক্রনিক রেনাল ফেলিউরের রোগী, অথবা যারা কুশিং সিনড্রোম বা এডিসন্স ডিজিজ, অথবা হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিসে ভুগছেন, তারাও কিন্তু এই জাতীয় মানে এই অস্টিওপোরোসিসের জন্য তারা অন্যতম পটেনশিয়াল ক্যান্ডিডেট যে তাদের এটা ঘটতে পারে। একইভাবে আমরা নানান ধরনের ওষুধ
খেতে হয় নানান সময়। কিছু ওষুধও আসলে এই অস্টিওপোরোসিস ডেভেলপ করবার জন্য ভূমিকা রাখে। যেমন হচ্ছে যারা বিভিন্ন রোগের কারণে, অথবা কেউ কেউ হয় যে খুব লিন অ্যান্ড থিন, তারা মোটা হওয়ার জন্য অনেক সময় স্টেরয়েড ট্যাবলেট খেয়ে থাকে। সো যারা আসলে 3 মাসের বেশি 7.5 মিলিগ্রাম স্টেরয়েডের খেয়েছেন, তাদের কিন্তু রিস্কটা আসলে অনেক বেশি। এছাড়াও বিভিন্ন সময়ে আমাদের নানান ধরনের রোগ হয়, যেমন এখন এই কোভিড চলাকালীন সময়ে আমাদের অ্যানোক্সাপ্যারিন বা হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট এবং অ্যান্টি থ্রম্বোটিক ড্রাগের ইউজ বেড়েছে। হেপারিন, ওয়ারফারিন, এই জাতীয় ওষুধগুলো কিন্তু ওয়ান অফ দ্য পটেনশিয়াল রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপিং অস্টিওপোরোসিস। সো আমার মনে হয় এই জিনিসগুলো মেল ফিমেল যে কোনো কারোই হতে পারে। এছাড়া রেহান আপা বলছিলেন যে পোস্ট মেনোপজালদের হরমোনাল যে রেগুলেশন সেটি সবচেয়ে বেশি, এবং এ কারণেই মেয়েদের অস্টিওপোরোসিসের ইনসিডেন্স প্রিভ্যালেন্স পুরুষদের তুলনায় বেশি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ডক্টর মশিউর রহমান খসরু স্যার। আসলে আমরা ইন ডিটেলস অনেকগুলো কজ জেনে গেলাম যে কি কারণে অস্টিওপোরোসিস হয়, বিশেষ করে মহিলাদের বাইরে পুরুষরাও যে অনেক ভালনারেবল অবস্থায় রয়েছে, সেই বিষয়টা কিন্তু আপনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করলেন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীরা যুক্ত আছেন আমাদের নিয়মিত দর্শক। আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের প্রশ্ন কিছুক্ষণ পরে নিচ্ছি। এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের প্যানেল এক্সপার্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্যার, অধ্যাপক ও ইউনিট প্রধান, স্পাইন সার্জারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আমরা মোটামুটি মহিলা এবং পুরুষ দুটোর ক্ষেত্রে কারণগুলো অ্যাজ এ হোল জেনে গেলাম। এবার একটু আমরা উপসর্গের দিকে আসতে চাই। আপনি তো একটা মাল্টি ডিসিপ্লিনারি বলা যায়, একই সাথে অর্থোপেডিশিয়ান আবার স্পাইন সার্জন, এবং এই জায়গাটিতে আপনি অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশে কাজ করছেন, অনেক জটিল রোগীর অপারেশন করছেন। তো এই জায়গাগুলোতে অস্টিওপোরোসিসের রোগীদের কি কমপ্লেন নিয়ে আপনাদের কাছে এসে থাকে, এবং আপনাদের উইংস থেকে আপনারা কিভাবে সেটিকে নির্ণয় করে থাকেন? আমরা একটু অ্যাজ এ হোল এই ধরনের রোগীদের উপসর্গ সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ ডক্টর বাসুদেব। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মশিউর রহমান খসরুকে, যিনি অত্যন্ত সুন্দরভাবে তার আমাদের যে এই যে অস্টিওপোরোসিস হওয়ার রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে বর্ণনা করবার জন্য, এবং সাথে সাথে উনি যে রেশিওটা বলেছেন যে শুধুমাত্র মহিলা নয়, পুরুষেরও একটা বৃহৎ অংশ কিন্তু অস্টিওপোরোসিস রোগে ভুগে থাকেন। এখন একটু আমি অ্যাডজাইন করতে চাই, সেটা হলো যে 50 ইয়ার্সে কেন 12 জন পুরুষে একজন, বাট মহিলার কেন এরকম 5 জনে একজন? ওই যে কিন্তু আবার ওই একই জায়গাতে যেতে হয়, কারণ সেটি হচ্ছে এই যে হরমোনাল ডিপ্লেশন, হরমোন না থাকা। দেখুন, পুরুষের যেটা অ্যান্ড্রোজেন বলেন বা টেস্টোস্টেরন বলেন, সেটা কিন্তু ডিক্লাইন করতে 65 to 70 ইয়ার্স অ্যাটলিস্ট লাগে। বাট মহিলাদের যখন ওভারি থেকে এরকম এস্ট্রোজেন প্রজেস্টেরন যখন ডিপ্লেশন হয়, তখনই কিন্তু তার মেনোপজটা হয়। আরেকটা কারণ অফ মেনোপজ কিন্তু হিস্টেরেক্টমি উইথ অফোরেক্টমি। অনেক ক্ষেত্রে দেখবেন যে হ্যাঁ, ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং চিকিৎসা কি, সেটা হচ্ছে হিস্টেরেক্টমি। এখন হিস্টেরেক্টমি করার পরে এই রোগীর তার মেনোপজ অটোমেটিক হয়ে যাচ্ছে আয়াট্রোজেনিক মেনোপজ। এই রোগীরাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে এস্ট্রোজেন যখন সার্চ করতে পারে না, তখন গ্রাজুয়ালি কিন্তু এই ওভারি থেকে এস্ট্রোজেনটা ডিপ্লেশন হতে থাকে। তো আমাদের ডক্টর মশিউর রহমান খুব সুন্দরভাবে বলেছেন কমন কজগুলো। বাট এই যে ডিফারেন্সটার কারণ কিন্তু মেইনলি হচ্ছে এই হরমোনাল ডিপ্লেশন। পুরুষের হরমোনাল ডিপ্লেশন হতে একটু বেশি বয়স লাগে, বাট মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটু কম বয়সী হয়ে যায়, অ্যারাউন্ড 50, 55 বা 45 ইভেন হতে পারে। আরেকটি কথা হচ্ছে যে এই যে আমাদের অস্টিওপোরোসিসটা কিন্তু এই হরমোনাল ডিপ্লেশনে কেন হয়? 30 বছর বয়স পর্যন্ত কিন্তু আমাদের বোন ম্যাসটা বাড়তেই থাকে এবং থার্ড ডিকেটে গিয়ে পিকে চলে যায়। গ্রাজুয়ালি এটা অটোমেটিক কিন্তু ডিক্লাইন করতে থাকে। যতই আমাদের হরমোন থাকুক, তারপরেও কিন্তু অটোমেটিক্যালি এজিং প্রসেসে গ্রাজুয়ালি কিন্তু ডিক্লাইন করতে থাকে। বাট মানুষ সেটা আনঅ্যাওয়ার থাকে, বুঝতে পারে না, কারণ তার কোনো সিমটম থাকে না। এই যে এখন আমি আসছি আপনার ক্লিনিক্যাল ফিচারের উপরে, সিমটমটা কি থাকে? দেখবেন যে মানুষ এই অস্টিওপোরোসিস রোগে ভুগছে, কিন্তু সে বুঝতে পারছে না। তার সারা শরীরে বডি এক আছে, হ্যাঁ, লেথার্জিক, মায়ালজিক, হ্যাঁ, বাট সে বুঝতে পারে না যে তার কারণটি কি। যখন একটি হাড় ভেঙে যায়,
তখন দেখা যায় যে ইনসিডেন্টালি তার বিএমডি টেস্ট করতে গেলে বা তাকে ইভ্যালুয়েট প্রপারলি করতে গেলে দেখা যায় যে তার বোন ম্যাস কম আছে, অস্টিওপোরোসিস রোগে ভুগছেন বা অস্টিওপেনিয়াতে ভুগছেন। তো আমাদের কাছে কিন্তু বেসিক্যালি রুগীরা ফ্র্যাকচার হওয়ার পরেই আসে, এর আগে কিন্তু রুগীরা অ্যাসিম্পটোমেটিক থাকে। আর আরেকটা হলো বিং এ স্পাইন সার্জন, আমাদের কাছে আরেকটা জিনিস এসে রোগীর আত্মীয়রা বা রোগীরা নোটিস করে যে স্যার ওনার উচ্চতা তো 5 ফুট 4 ছিল, এখন মেপে দেখা যায় যে ওনার উচ্চতা আছে 5 ফিট বা 5 ফিট 1। কারণটি কি? এই যে কারণটি হচ্ছে ওটাই যে এই যে থোরাসিক ভার্টিব্রা বলেন, লাম্বার ভার্টিব্রা বলেন, বডি ওয়েটের সাথে সাথে যেহেতু বোন ম্যাস কম আছে, হাড়ের ঘনত্ব কম, সুতরাং সেক্ষেত্রে এই বডি ওয়েট সে নিতে পারে না। নিতে না পারার কারণে টোস্ট বিস্কিট যেমন পানিতে ভিজালে দেখবেন আস্তে করে চুপসে যায়, ঠিক রাইট। এই হাড়গুলো ধীরে 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 চুপসে যায়। চুপসে যাওয়ার কারণে তার এই শরীরের উচ্চতা কমে যায়। তখন আমরা প্রপারলি ইভ্যালুয়েট করে দেখি, এক্স-রে করে, বা আমরা এখন ডেক্সা স্ক্যান করি, দ্যাট ইজ বিএমডি টেস্ট বলা হয় যেটা। এটা কোয়ান্টিটেটিভ টেস্ট নয়, কোয়ালিটেটিভ টেস্ট। কোয়ান্টিটেটিভ টেস্ট কম্পিউটার টমোগ্রাফি দিয়ে করা হয়, সেটা এখন আমাদের দেশে অ্যাভেলেবল নয়। তো এটাতে দেখা যায় যে তখন তার টি স্কোর বলে একটা স্কোর আছে আমাদের, যে স্কোরে আমরা দেখি -2.5 এর নিচে থাকে। তখন আমরা কিন্তু তাকে বলি যে এই পার্সন অস্টিওপোরোসিসে ভুগছেন। এখন হচ্ছে যে আপনি বলবেন যে আর কি সিমটম নিয়ে আসতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এই অস্টিওপোরোসিস তার মায়ের ছিল, বাবার ছিল, মেয়ের হয়েছে বা ছেলের হয়েছে, ফ্যামিলি হিস্ট্রি থাকে। ফ্যামিলি হিস্ট্রি নিয়েও কিন্তু প্রেজেন্ট করে। আবার অনেক সময় দেখা যায় যে এই রোগীগুলা ঘরের মধ্যে বসে থেকে এমন পর্যায়ে চলে যায় যে তাদের কোনো সানলাইট এক্সপোজার নেই। যেমন নরমালি আমাদের 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার, ভিটামিন ডি 700 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট দরকার, সে কিন্তু কোনো সান এক্সপোজারে যাচ্ছে না। এই ভিটামিন ডি এবং এই ক্যালসিয়ামের অভাবের কারণে যেহেতু বোনে মিনারেলাইজেশন বেটার হচ্ছে না, যার কারণে কিন্তু বোন ম্যাট্রিক্স গুলা ধীরে ধীরে কিন্তু ফ্রাজাইল হয়েছে, এবং তার কারণেও কিন্তু এরকম ভাবে বোন ম্যাচ ডেফিসিয়েন্সি পরবর্তীতে দেখা যায়। ইত্যাদি কারণে রোগীদের এইরকম অস্টিওপোরোসিস হয়ে থাকে, হাড়ের ঘনত্ব কমে যায়, যেটাকে সাধারণ মানুষ মনে করে আমার হাড়ের ক্ষয় হয়েছে। ক্ষয় বা বৃদ্ধি যেটাই বলুন না কেন, বোনের নরমাল ঘনত্ব না থাকলে ওটি ধীরে ধীরে যখনই তার ওয়েট পড়বে, ওজন যাবে শরীরের, তখন গ্রাজুয়ালি এগুলো ক্ষয় হতে থাকে। তো রোগীরা সাধারণত আমাদের কাছে এই ধরনের সিমটম নিয়েই আসে, এই ধরনের প্রবলেম নিয়েই তারা আমাদের শরণাপন্ন হন। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা অত্যন্ত সুন্দরভাবে এই সিমটমস গুলো জানার পাশাপাশি প্রত্যেকটি সিমটমের ব্যাখ্যাটাও কিন্তু স্যারের কাছ থেকে জেনে গেলাম। আমরা অনেক দর্শক যুক্ত আছেন, ধাপে ধাপে আমরা প্রশ্নগুলো নিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুমাইয়া আক্তার, ঢাকা মেডিকেল কলেজ থেকে। তিনি প্রশ্ন করেছেন ডাক্তার রেহেনা আক্তার ম্যামের কাছে। তিনি লিখেছেন যে ম্যাম আসসালামু আলাইকুম, আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে। পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস মায়েদের আমরা কি কি ইনভেস্টিগেশন সাজেস্ট করব? সুমাইয়া আক্তার যুক্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। ডাক্তার রেহানা আক্তার ম্যাম, একজন দর্শকের প্রশ্ন ছিল। ডাক্তার সুমাইয়া আক্তার ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক, তিনি জানতে চেয়েছেন যে পোস্ট মেনোপজাল মায়েদের আমরা কি কি পরীক্ষা সাজেস্ট করব অস্টিওপোরোসিস ডিটেক্ট করার জন্য। রেহানা, আনমিউট ইয়োরসেলফ। রেহানা, আনমিউট ইয়োরসেলফ। রেহানা ম্যাডাম, আপনি আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করবেন। এখন ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি, হ্যাঁ। থ্যাংক ইউ সুমাইয়া, তোমার খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। তো এখন আমাদের যেটা করতে হবে, একটা পোস্ট মেনোপজাল উইমেন, তার আগে সাইন সিমটম গুলো তো আমরা তো প্রথমে একটা হিস্ট্রি নেই। হিস্ট্রি বলতে তো ওই যে সুন্দর করে প্রফেসর আনোয়ার স্যার উনি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন কি কি হিস্ট্রি নিতে হবে, সেটা হিস্ট্রিটা আমরা নিলাম। আর তার এই হিস্ট্রি গুলো নেওয়ার পর যে আমরা এক্সামিন করব, হ্যাঁ, এক্সামিনেশনে তার ব্লাড প্রেশার বা অন্য আদার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তারপর তার ইনভেস্টিগেশন গুলো করতে আমরা জিনিসটা ইনভেস্টিগেশন করব। প্রথমেই তার হরমোন অ্যানালাইসিস। এটা হরমোন অ্যানালাইসিস এর মধ্যে হচ্ছে আমাদের সর্বপ্রথম যে হরমোনটা এফএসএইচ, এলএইচ আর ইস্ট্রোজেন, সেরাম ইস্ট্রোজেন লেভেলটা দেখব। প্রথমে যে জিনিসটা হয়, এফএসএইচ লেভেলটা
10 টাইমস বেড়ে যায় যদি মেনোপজ স্টাবলিশড হয়। আর এলিসটা বাড়ে তোমার 3 ফোল্ড, মানে 3 ফোল্ড বেড়ে যায়। কিন্তু এফএস সবার আগে বাড়ে, এলিসটা পরবর্তীতে মেনোপজের পরবর্তীর দিকে বেড়ে যায়। আর এই লেভেলটা ইভেন মোর দেন 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml তোমার বেড়ে যেতে পারে। আর যেটা তোমার ইস্ট্রাডিয়াল, যে মেইন হরমোনটা আমাদের ইস্ট্রোজেন, যে অ্যাক্টিভ ফর্মটা, এটা তোমার কমে যাবে একদম, বেশ ভালোভাবেই কমে যাবে। লেস দেন 20 পিকোগ্রাম যদি হয়ে যায়, হ্যাঁ, সেই তোমাকে এখানে এস্টাবলিশ তোমার মেনোপোজটা তোমার একদম কনফার্ম এস্টাবলিশ। তাছাড়াও যে জিনিসগুলো আমাদের মেনোপোজ হওয়ার আগ মুহূর্তে, যেগুলো যে সবার আগে ইস্ট্রোজেনের ইস্ট্রাডিয়ালের আগেও, যেটা অ্যাক্টিভ ফর্ম E2, এটার আগেও যে হরমোনগুলো কমে যায় সেগুলো হচ্ছে ইনহিবিন। তারপরে যেটা কমে সেটা হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন। ফাইনালি তোমার ইস্ট্রাডিয়ালটা কমে, ইস্ট্রাডিয়াল কমে যদি তোমার 20 পিকোগ্রামের নিচে চলে আসে পার ml, তোমাকে তখন ধরে নিতে হবে এটা মেনোপজ স্টাবলিশ। সাথে সাথে তোমাদের আরো যে সাইন সিমটম গুলো তোমাকে কিছুটা থাকতে হয়, যেগুলো হট ফ্লাশ থাকবে, তোমার জেনিটোইরিনারি অ্যাট্রোপি থাকবে, তারপর আর তোমার কার্ডিওভাস্কুলার কিছু, আর যে তোমার সাইকোলজিক্যাল কিছু অ্যাবনর্মালিটি থাকবে, সেগুলো মেমোরি লস থাকবে। এইগুলো কিছু কিছু সিমটম, এগুলো দিয়ে সাথে তোমার এগুলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এগুলোই তোমার আর বিএমডি। এই জায়গাটাতে হ্যাঁ সেটাই, হ্যাঁ, বিএমডি বোন মিনারেল ডেনসিটি যেটা, হ্যাঁ, তোমার বোন মিনারেল ডেনসিটি যদি আমরা করি, সেটাতে কিছু স্কোরিং সিস্টেম আছে। তোমার আগে যেটা করা হতো জেড স্কোরিং, এটা এইজ ম্যাচ, মানে এইজের সাথে তোমার ম্যাচিং করে। এখন কিন্তু যেটা করা হয় টি স্কোরিং, সেটা তোমার একটা ইয়াং পেশেন্টের যে বিএমডি, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদের টি স্কোরিংটা করা হয়। স্কোরিং এ যদি তুমি অস্টিওপোরোসিস, সেখানে নর্মাল পোস্ট মেনোপজাল সবার যে অস্টিওপোরোসিস, পোরোটিক চেঞ্জ হবে বা অস্টিওপেনিয়া হবে বা সিভিয়ার অস্টিওপোরোসিস হবে, এরকম কোনো কথা নাই। নর্মাল লেভেলটা হচ্ছে তোমার, যদি তুমি +2.5 থেকে তোমার -1 পর্যন্ত পাও, সেই ক্ষেত্রে টি স্কোর যদি পাও, সেই ক্ষেত্রে তোমার নর্মাল। আর অস্টিওপেনিয়া -1 থেকে যদি তুমি এটা -1 থেকে -2.5 পর্যন্ত পাও, সেই ক্ষেত্রে অস্টিওপেনিয়া। আর যদি মোর দেন -2.5 এর নিচে চলে যায়, সেই ক্ষেত্রে অস্টিওপোরোটিক চেঞ্জ। সাথে তুমি আরেকটা জিনিস, যেটা সিভিয়ার অস্টিওপোরোসিস, এই যে টি স্কোর -2.5 এর নিচে, সাথে তুমি যদি একটা বা দুইটা ফ্র্যাকচারের হিস্ট্রি থাকে বা ফ্র্যাকচার হয়েছে ওরকম হিস্ট্রি থাকে, তখন তোমাকে সিভিয়ার অস্টিওপোরোসিস এটাই চিন্তা করতে হবে। এইগুলোই তোমার মেইনলি ইনভেস্টিগেশন করে আমরা মোটামুটি জানতে পারবো যে ধন্যবাদ। মেনোপজ সাথে হ্যাঁ, অস্টিওপোরোসিস হয়েছে। খুবই চমৎকার, খুবই চমৎকার। আমার একটি মনে হয় যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটি মাস্টার ক্লাস হয়ে গেল। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা টি স্কোর সম্পর্কে জানলাম, বিএমডি বোন ডেনসিটি, বোন মাস ডেনসিটি সম্পর্কে জানলাম, পাশাপাশি যে হরমোনাল যে রেশিওগুলো আপনি বলছিলেন, এটি চমৎকারভাবে ব্যাখ্যা করলেন। আমার মনে হয় যে প্রিয় শিক্ষার্থী, আপনি উপকৃত হবেন। আমরা আরো একজন দর্শকের প্রশ্ন দিতে যুক্ত আছেন, ডাক্তার সালমান ফার্সি, খুলনা মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী। তিনি প্রশ্ন করেছেন ডাক্তার মশিউর রহমান খুসরু স্যারকে, স্যার, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট দ্য সিমটমস অফ পেইন ইন কেস অফ অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড ইন কেস অফ অস্টিওপোরোসিস? অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিসের পেইন ক্যারেক্টারিস্টিক্সটা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। সালমান ফার্সি। সালমান, আপনাকে প্রশ্নটি করবার জন্য একটা বিষয় আমাদের একটু জাস্ট, যদি নোমেনক্লেচারে আমরা যাই, যে আমরা আসলে কি বলছি, অস্টিওপোরোসিস আর অস্টিওআর্থ্রাইটিস। The word arthritis, it's a disease of joint, and osteoporosis is a metabolic bone disease. Basically এটা একটা বোন ডিজিজ, এবং এটাতে জয়েন্ট নিয়ে কোনো ইস্যু নাই। পেশেন্টের একই সাথে অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস কনকমিনেন্ট থাকতে পারে,
বিকজ এটা এল্ডারলি পপুলেশনের রোগ মেইনলি। যদিও চাইল্ডহুড বা ইয়াং অ্যাডাল্টহুডের অস্টিওপোরোসিস হয় মোস্টলি জেনারেটেড ফ্রম দ্য সেকেন্ডারি কজেস। তো সেটি আসলে যদি আমরা বিবেচনা করি, অস্টিওআর্থ্রাইটিস ইউজুয়ালি পার্টিকুলার জয়েন্টে হয় এবং মোস্ট কমনলি এফেক্টেড জয়েন্ট হচ্ছে ফার্স্ট সিএমসি। সো ফার্স্ট কার্পোমেটাকার্পাল জয়েন্ট হচ্ছে আমার ফার্স্ট মেটাকার্পোফ্র্যাঞ্জাল জয়েন্ট হচ্ছে আমার সবচেয়ে বেশি এফেক্টেড জয়েন্ট, যেটাতে অস্টিওআর্থ্রাইটিস হয়। সো হাতের দুই হাতের যে কোনো হাতেই হতে পারে, তবে যে হাত আমরা বেশি ইউজ করি দ্যাট মিনস ডমিনেন্ট হ্যান্ডের ফার্স্ট কার্পোমেটাকার্পাল জয়েন্টটাই হচ্ছে মেইনলি অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হয়। এবং তার পরপরই বাট এই আক্রান্ত এটা বেশি হলেও এই রোগের রোগীরা সাধারণত ডাক্তারের কাছে বেশি আসেন না। বেশি আসেন যাদের অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট হয়, যাদের হাঁটতে কষ্ট হয়, তারা ডাক্তারের কাছে বেশি যান। সো সেটি একটা ব্যাপার রয়েছে। আবার একই সাথে অস্টিওপোরোসিস আমরা জানি অস্টিওআর্থ্রাইটিসের উপসর্গ প্রধানত ব্যথা, এবং কোনো কোনো ক্ষেত্রে হাঁটু বা অন্য জয়েন্টের ক্ষেত্রে যেটা হয় যে জয়েন্টের ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। নি জয়েন্টের দুই ধরনের ডিফর্মিটি হয়, জেনোভারাস জেনোভালগাম দুই ধরনের হতে পারে। আবার অস্টিওপোরোসিস মূলত, যেটি সবাই বলেছেন, আমি সবার সাথে একমত, যে এটি মূলত উপসর্গবিহীন রোগ। ইটস এ সাইলেন্ট কিলার। এবং কিলার এই অর্থে যে বেসিক্যালি সে পটেনশিয়ালি একজন ডিসেবলড করবার মতো একটি রোগ, যেটিতে আসলে ফ্র্যাকচারটা হচ্ছে মোস্ট ডেভাস্টেটিং। সেটা আপনার স্পাইনাল ফ্র্যাকচার হতে পারে, আবার হচ্ছে হিপ ফ্র্যাকচার হতে পারে। সো মেজর ফ্র্যাকচার বা হিপ ফ্র্যাকচার যেটাই হোক, সেটি আমাদের আসলে এই রোগের আইডেন্টিফিকেশন বলি, ম্যানেজমেন্ট বলি, বা হচ্ছে এর প্রগনোসিস ডিটারমিনেন্ট যাই আমরা চিন্তা করি, সেখানে ফ্র্যাকচারটাই হচ্ছে মোস্ট ক্রুশিয়াল থিং টু থিঙ্ক। সো এটি আসলে একটা ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে কি তাহলে সব পোস্ট মেনোপজাল উইমেন বা সব মোর দেন 65 ইয়ার্স মেল সবারই কি আমরা আসলে তাহলে ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশন ডেক্সা স্ক্যানিং বিএমডি করব? আসলে আমরা সবার করব না। কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে WHO ফ্র্যাক্স রিস্ক অ্যাসেস করা, যে 10 বছরে তার একটা ফ্র্যাকচার হওয়ার ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার হওয়ার প্রবাবিলিটি কতখানি, সেটি আইডেন্টিফাই করবার। এবং সেটি আইডেন্টিফাই করার জন্য বিএমডি করেও করা যায়, না করেও করা যায়, বাট বিএমডি করলে মোর ইনফরমেশন পাওয়া যায় এবং যেটি মোর অথেন্টিক এবং মোর রিলায়েবল। তো সেই জন্য হচ্ছে যে আমাদের বিএমডি করতে হবে। এবং বিএমডি সেক্ষেত্রে ডেক্সা করবার কতগুলো গাইডলাইন রয়েছে। যেমন যদি আমরা চিন্তা করি 50 বছরের বেশি বয়স, রেসপেক্টিভ অফ জেন্ডার, এবং যাদের একটি ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার হিস্ট্রি রয়েছে, কিন্তু সেটি কোনোভাবেই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়, অথবা সে মাথার উপরের সমানের উচ্চতার থেকে পড়ে গেছেন এরকম নয়। এর যে যদি নিচের উচ্চতা থেকে পড়ে থাকেন অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কোনো লো ট্রমাতে যদি উনি আসলে কোনো ফ্র্যাকচার হিস্ট্রি দেন, তাহলে তার ডেক্সা করতে হবে। একই সাথে আমি আগে বলেছিলাম স্টেরয়েডের ক্ষেত্রে একটি ব্যাপার রয়েছে। এবং যদি আমরা পোস্ট মেনোপজাল, যেটি আসলে রেনাপা বলছিলেন, যে আমরা মেনোপজ বা পোস্ট মেনোপজাল স্টেটটা যদি আর্লি পোস্ট মেনোপজাল হয়ে যান, তার পোস্ট মেনোপজাল স্টেটটা আইডেন্টিফিকেশন ইম্পর্টেন্ট। এবং সেখানেই আসলে হরমোনের এই টেস্টগুলো করবার খুব জরুরি, মানে প্রয়োজনীয় রয়েছে। কিন্তু একজন মানুষ, এক ভদ্র মহিলা যার বয়স 60, তার আসলে আমাদের এই হরমোনগুলো অ্যাসেস না করেও আমরা কিন্তু এটাতে সরাসরি ডেক্সা স্ক্যান করতে পারি। এবং সেটি করা যায় যদি তার অ্যাকোয়ার্ড কাইফোসিস থাকে, অথবা হিস্ট্রিটি এমন হয় যে তার আর্লি ম্যানোপজ হয়েছে, ম্যানোপজের ডিউরেশন মোর দেন 10 ইয়ার্স, তাহলে আমরা তার ডেক্সা করবো, হ্যাভিং উইদাউট এনি ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার। অথবা যদি এমন হয় যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের, যেটি আনোয়ার স্যার বলছিলেন যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের হিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে এটির আসলে প্রিফারেন্স অনেক বেশি রয়েছে। যদিও কোন জিন আসলে এটির সাথে সম্পৃক্ত সেটি এখন আইডেন্টিফাইড নয়, বাট এটা ফার্স্ট ডিগ্রি রিলেশনের সাথে ভেরি ক্লোজ রিলেশন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই জিনিসগুলো দেখেই ডেক্সা করব। এবং ডেক্সা করে আমরা দুটো স্কোর পাই। সেখানে আপনি বলেছেন যে টি স্কোর এবং জেড স্কোর, দুটো স্কোরেরই খুবই গুরুত্ব রয়েছে এখন পর্যন্ত। টি স্কোর এল্ডারলি এজের জন্য খুবই সহজ, এবং যে WHO ক্লাসিফিকেশন ফলো করে করা হয়। একইভাবে যদি ইয়াংদের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি,
আর্লি মেনোপজ হয়েছে অথবা প্রি মেনোপজাল, যে যদি অন্য কোনো কারণে অস্টিওপোরোসিস আমরা সাসপেক্ট করি, সেখানে জেড স্কোর খুব ইম্পর্টেন্ট, কারণ একই এজের সেম এজ এবং জেন্ডারের বোন মাসের সাথে আসলে তার বোন মাসের কম্পারিজনটা এখানে করা হয় এবং সেটি দিয়ে নিরূপণ করা হয় যে অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বেশি থাকে তাহলে বেসিক্যালি ইটস ভেরি ভেরি সিগনিফিক্যান্ট টু স্টার্ট অ্যাক্টিভ ট্রিটমেন্ট। অনেক অনেক ধন্যবাদ। আসলে এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে লাইভ টিভিতে আমরা কিছু একাডেমিক আলোচনা করব, আমাদের প্রিয় শিক্ষার্থীরা যুক্ত হবে, চিকিৎসকরা যুক্ত হবে। আমার মনে হয় যে খুব যথার্থই বলেছেন ডাক্তার মশিউর রহমান খসরু যে স্কোরিংটা কিভাবে করছি এবং পাশাপাশি এই জায়গাগুলোতে আমরা আরো কি কি করণীয় আছে, কি কি ইনভেস্টিগেশন করতে পারি, ফিমেলদের ক্ষেত্রে কি কোন জায়গাতে আমরা বেশি অ্যাটেনশন দিব, সেই বিষয়টা আপনি চমৎকারভাবে বলেছেন। আমরা এই পর্যায়ে আরো একটি প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার অতীশ মজুমদার, তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। তিনি বলেছেন, স্যার আসসালামু আলাইকুম, অনেক অনেক ভালো লাগছে প্রিয় স্যার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ার ইসলাম স্যারকে আজকের অনুষ্ঠানে দেখতে পেয়ে। আমার একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে শরীরের কোন হাড়গুলো অস্টিওপোরোসিসের ক্ষেত্রে বেশি ভালনারেবল, আর স্পাইনের ফ্র্যাকচারের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? ডাক্তার অতীশ মজুমদার। ধন্যবাদ ডক্টর অতীশ মজুমদার, আপনাকে সুন্দর প্রশ্ন অবতারণা করার জন্য। আপনার প্রশ্নটি আসলে যথার্থ এই কারণে বলবো যে আপনি সম্ভবত অর্থোপেডিক্সের কোনো রিলেটেড হয়তো ডক্টর। রাইট। আমি যেটি বলতে চাই যে রোগীরা কিন্তু অস্টিওপোরোসিস নিয়ে যখন ভোগেন, তারা ইনভেরিয়েবলি কিন্তু তাদের ফার্স্ট ফ্র্যাকচার সাইট কিন্তু হচ্ছে স্পাইন, মেরুদণ্ড। দেখবেন যে ডরসাল স্পাইন, বুকের পিছনের মেরুদণ্ডগুলো ভেঙে যাচ্ছে টোস্ট বিস্কিটের মতো, অথবা লাম্বার স্পাইনে কোমরের হাড়গুলো, মেরুদণ্ডের হাড়গুলো চুপসে যাচ্ছে। এবং এগুলো কিন্তু অনেক সময় আঘাতের প্রয়োজনও হয় না। শরীরের ওজন, যেমন ডক্টর মশিউর রহমান খসরু বলেছেন যে এরকম ওভারওয়েট ব্যক্তিদের কিন্তু অস্টিওপোরোসিস হয় না। সাধারণত লিন অ্যান্ড থিন যারা আছেন তাদেরই সাধারণত মানে বডি ইন্ডেক্স যাদের থাকে, লো বিএমআই, তাদের হয়ে থাকে। কিন্তু যদি কিনা এরকম ওভারওয়েট ব্যক্তির কখনো অস্টিওপোরোসিস হয়, তার ক্ষেত্রে কিন্তু কোনো আঘাতের প্রয়োজন হবে না, তার বডি ওয়েটই যথেষ্ট তার মেরুদণ্ডের এই হাড়গুলো ভেঙে চুপসে যাওয়ার জন্য। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে সাধারণত অস্টিওপোরোসিসের আরেকটি কমন সাইট হচ্ছে ফ্র্যাকচার নেক অফ ফিমার। আমাদের দেখা যায় যে হিপ ফ্র্যাকচার যেটাকে বলি, হিপ ফ্র্যাকচার বেসিক্যালি এটা একটি ব্রড টার্মিনোলজি, বাট স্পেসিফিক হচ্ছে যে এই ধরনের রোগীদের সাধারণত নেক ফিমার ফ্র্যাকচার এবং ট্রোকান্ডার অফ দ্য ফিমারে ফ্র্যাকচার বেশি হয়, দ্যাট ইজ অ্যারাউন্ড দ্য হিপ ফ্র্যাকচার। তারপরে কিন্তু শুধু যে 2 জায়গায় সে থেমে থাকে, অস্টিওপোরোসিস কিন্তু ওই যে আমি বলতে চাই এটি হচ্ছে বাঁশে ঘুণ ধরা রোগের মতো। বাঁশে যেমন ঘুণ ধরলে দেখবেন কোথায় বাঁশটি ভেঙে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক এই শরীরের হাড়ে যখন এরকম অস্টিওপোরোসিস হয়, এটি একটু ঘুণে ধরা রোগ। এটি যে কোনো হাড়ই ভেঙে যেতে পারে। তো সেকেন্ড প্রেডিলেকশন হচ্ছে আমাদের অ্যারাউন্ড হিপ ফ্র্যাকচার। থার্ড প্রেডিলেকশন হচ্ছে আমাদের ওয়েট বেয়ারিং যে লং বোন আছে, শ্যাফট ফিমার ফ্র্যাকচার, লোয়ার এন্ড অফ দ্য ফিমার ফ্র্যাকচার, টিবিয়া ফ্র্যাকচার ইত্যাদি সিকোয়েন্সিয়ালি আমাদের হতে পারে। আবার অনেক সময় অস্টিওপোরোসিসের কারণে কিন্তু যাদের ওয়েটটা বেশি থাকে তাদের আপনার ক্যালকেনিয়াল ফ্র্যাকচার যেটা হয় সেটা হলো স্পন্টিনিয়াস ফ্র্যাকচার। এটা কিন্তু কোনো আঘাতের প্রয়োজন হয় না, বডি ওয়েটের কারণেই ক্যালকেনিয়াসটাকে সে ভেঙে নিয়ে আসে। তো আমরা সাধারণত দেখা যায় অস্টিওপোরোসিসের রোগীদের এই ধরনের রোগী আমরা পেয়ে থাকি। তো আমার কথা হচ্ছে যে এই রোগী আমরা পাবো কেন? আমরা যে দেশে এত চিকিৎসক এবং বিভিন্ন ডিসিপ্লিন থেকে চিকিৎসা করে থাকি, সেহেতু আমরা রোগী পাওয়ার আশা করব কেন? আমরা আশা করব এটিকে কিভাবে প্রিভেনশন করা যায়। এক্স্যাক্টলি। প্রিভেনশনের একটি পার্ট কিন্তু অলরেডি ডক্টর মশিউর রহমান বলেছেন যে আমাদের এই যে ডেক্সা স্ক্যান কাদের করব, ইটস এ স্ক্রিনিং প্রোগ্রাম। এটা যে শুধু রোগ হলেই আমরা করব তা কিন্তু নয়। এই স্ক্রিনিং প্রোগ্রামটা কিন্তু আমরা যাদের বয়স 50 বছরের উপরে এবং যাদের সামান্য আঘাতই কোনো হাড় ভেঙে যাওয়ার হিস্ট্রি থাকবে, তাদেরকে আমরা কিন্তু এই ডেক্সা স্ক্যান করব। আবার বলতেছে যে তাদের দেখা গেল যে তাদের এরকম ফ্র্যাকচারের কোনো হিস্ট্রি নেই, কিন্তু তারা সাসপিশন অফ সেকেন্ডারি অস্টিওপোরোসিস, যেটি মশিউর রহমান কিন্তু বলেছেন এবং ডক্টর রেহানাও যথার্থ বর্ণনা করেছেন
যে আমাদের সেকেন্ডারি অস্টিওপোরোসিস কি কারণে হতে পারে। এই রোগীদেরকেও কিন্তু আমরা সিকোয়েন্সিয়ালি স্ক্রিনিং ডেক্সা স্ক্যান করব। একটা হলো প্রিভেনশন, দেন আইডেন্টিফিকেশন হলে আমরা তাদেরকে ট্রিটমেন্ট করব। 2 নাম্বার কথা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা যত ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকবো তত আমাদের বোন মাস ডিপ্লেশনটা কম হবে, বোন স্ট্রঙ্গার হবে এবং এই ধরনের ফ্র্যাকচারের এবং অস্টিওপোরোটিক ফ্র্যাকচারও কমে যাবে। আরেকটি হচ্ছে, যদিও বিদেশে আছে যে মহিলারাও অনেক সময় স্মোকিং অ্যালকোহল খেয়ে থাকে, আমাদের কালচারে হয়তো সেটি এখনো খুব একটা বেশি দেখা যায় না। তারপরেও এই ধরনের যদি কোনো বদঅভ্যাস কারো থাকে অবশ্যই সেটিকে বন্ধ করতে হবে। 3 রাইট। নাম্বার হচ্ছে যে ফুডের ভিতরে, খাবারের ভিতরে আমাদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রিচ ফুড খেতে হবে। তাহলেও কিন্তু আমরা এই অস্টিওপোরোসিসটাকে অনেকাংশে প্রিভেন্ট করতে পারবো। আরেকটা হচ্ছে যে সমস্ত লোকের ধরেন মশিউর রহমান কিন্তু বলেছেন 65, কিন্তু আমি বলতে চাই 65, 75, ইভেন 80 ইয়ার্স, বাংলাদেশে 90 ইয়ার্স পর্যন্ত অনেকেই এখন বাঁচে, যেহেতু লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে আমাদের। তো সেক্ষেত্রে এই ধরনের লোক যাতে একা একা কোথাও ঘোরাঘুরি না করে, তাদেরকে কিন্তু অবশ্যই প্রিভেনশন অফ ফল, পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য একজন অ্যাকম্পেনিং পার্সন দিতে হবে। হ্যাঁ, সে তাকে দেখভাল করবে যেই ভদ্রলোক যেন পড়ে না যায়। এটাও কিন্তু একটা প্রিভেনশনের পার্ট। আরেকটি হচ্ছে যে আমাদের কিছু এইরকম যাদের উচ্চতা কমে যাচ্ছে বৃদ্ধ লোকে, আমরা যদি সাসপিশন থাকে যে হ্যাঁ সে অস্টিওপোরোসিসে ভোগা একজন রোগী হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু সাপোর্টিভ থেরাপি দিতে পারি প্রিভেনশন হিসেবে। সেটা হলো যে আমাদের ডরসাল রিজিয়নের জন্য বেটার আমরা কিছু বেল্ট দিতে পারি, যেটি আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে কোমরের বেল্ট, পিঠের বেল্ট, যেটাকে আমরা কোমরের বেল্টকে লাম্বার করসেট বলে থাকি, এবং পিঠের বেল্ট সেটা টেইলর ব্রেস, পোস্টন ব্রেস, অনেক ব্রেস আছে যেগুলো আমরা কিন্তু প্রোফাইলেকটিক্যালি ইউজ করতে পারি ওই সমস্ত লোকদের জন্য। এবং আমরা আরেকটা কি করতে পারি, তাদের যে পেইন থাকে, ভেগ পেইন, এই ভেগ পেইনের কারণে কিন্তু আমরা তাদেরকে একটা সিম্পটোমেটিক পেইন রিলিভিং ড্রাগস, যেটি রেনাল সিস্টেমকে ইম্পেয়ার্ড করবে না, এরকম একটি ড্রাগ দিয়ে কিন্তু আমরা তাদেরকে চিকিৎসা করে প্রিভেনশন করতে পারি। তো ধন্যবাদ ডক্টর অতীশ সহ আপনাদের সবাইকে ধৈর্য অনেক ধরে। অনেক ধন্যবাদ স্যার। আসলে একটি প্রশ্নের পাশাপাশি আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে কিছু প্রশ্নের উত্তর ইতিমধ্যে দর্শক আপনারা যারা প্রশ্ন রেখেছিলেন যে কিভাবে অস্টিওপোরোসিসটাকে প্রিভেন্ট করা যায় সেটার উত্তর ইতিমধ্যে স্যার কিন্তু দিয়েই দিলেন। আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সুইটি দাস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। তিনি প্রশ্ন করেছেন ডাক্তার রেহানা আক্তার ম্যামকে। ম্যাম, আসসালামু আলাইকুম। পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস লেডিদের ক্ষেত্রে আমরা ড্রাগ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি কি ব্যবহার করব? রেহানা রেহানা ম্যাম বোধহয় সংযোগ থেকে একটু বের হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। ম্যাডাম আসা মাত্রই ইতিমধ্যে আমরা ম্যাডামকে সংযোগ স্থাপন করতে পেরেছি। যুক্ত ছিলেন আমাদের সাথে সুইটি দাস। তিনি একটি প্রশ্ন করেছিলেন যে পোস্ট মেনোপজাল মায়েদের ড্রাগ ম্যানেজমেন্টটা কি হবে। প্রশ্নটি রেখেছেন ডাক্তার রেহানা আক্তার ম্যাডামের কাছে। শুনতে পাচ্ছেন ডাক্তার রেহানা আক্তার ম্যাম? আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমার মনে হয় যে আহ, প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকের এই আয়োজন ক্যালসিনোকিট দূর করি অস্টিওপোরোসিসের তৃতীয় পর্বে আমরা আলোচনা করছি পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে প্যানেল এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন তিনজন স্বনামধন্য চিকিৎসক, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ডাক্তার মশিউর রহমান খসরু, ডাক্তার রেহানা আক্তার, এবং সঙ্গে আছি আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা। এবং আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার রিনিটা লিমিটেড পাওয়ার্ড বাই ক্যালসিনোকিট। আমরা অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। আমরা একটু তাদের নামগুলো মেনশন করতে চাই, কারণ আমাদের পুরো আয়োজনটি আমাদের দর্শকদেরকে ঘিরে। যুক্ত আছেন আমাদের সাথে গাজী সবুজ সালাম। তিনি একটি প্রশ্ন রেখেছেন যে অনেকক্ষণ বসে থাকলে পিঠের মেরুদণ্ড হাড্ডি ব্যথা করে, এটার কারণটা কি আসলে? অর্থাৎ এটার সাথে কোনো অস্টিওপোরোসিসের সম্পর্ক আছে কিনা সেই বিষয়টি হয়তোবা জানতে চাচ্ছেন। তবে তার আগে আমি আসতে চাই ডাক্তার রেহানা আক্তার ম্যামের কাছে যে অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি কি ড্রাগ
আমরা ব্যবহার করে থাকি। প্রস্তুত করেছেন ডাক্তার সুইটি দাস, সোহেস্তরাদি মেডিকেল কলেজ থেকে। থ্যাংক ইউ ডক্টর সুইটি। আমরা অস্টিওপোরোসিসের ক্ষেত্রে এমনিতে তো আমাদের শুধু ড্রাগস ছাড়াও কিছু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন কিছু ব্যাপার আছে। তো সেখানে আমাদের এক্সারসাইজ, যেটা ওয়েট বেয়ারিং নন ওয়েট বেয়ারিং কিছু এক্সারসাইজ, ডেইলি অন্তত আধা ঘন্টা হাঁটতে হবে। তারপর ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ, যে যোগা, যেগুলো যোগ ব্যায়ামগুলো করতে হবে, এক্সারসাইজ গেল। তো তারপরে হচ্ছে তোমার নিউট্রিশন, ব্যালেন্স ডায়েট, একটা নিউট্রিশন খেতে হবে। সেটা হচ্ছে মিল্ক, অন্তত সেখানে মিল্ক থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, এবং কার্বোহাইড্রেট থাকতে হবে, অ্যাডিকুয়েট ফ্যাট, তোমাকে ফ্যাট কার্টেল করতে হবে কিছুটা, আর এডিকুয়েট ওয়াটার থাকতে হবে, বেশি পরিমাণে শাকসবজি যেমন এগুলো খেতে হবে। সেই শাকসবজিতে যেমন ওমেগা ফ্যাটটাও আমাদের কিন্তু খুবই দরকারি এটাই। আর ডায়েটারি যেটা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, আর ভিটামিন ডি এর জন্য আমাদের ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে হবে। ক্যালসিয়াম 1 গ্রাম থেকে 1,500 পর্যন্ত, 1,000 থেকে 1,500 পর্যন্ত গ্রাম পর্যন্ত তোমার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হতে পারে। আর ভিটামিন ডিও, আর ইভেন সানলাইট এক্সপোজার, অন্তত ডেইলি দিনে 10 মিনিটের জন্য আমাদের সানলাইট এক্সপোজার হওয়াটাই ভালো। যদি ন্যাচারাল সোর্স থেকে আমরা যদি ভিটামিন ডিটা পাই, সেই ক্ষেত্রে সানলাইট এক্সপোজার। তাছাড়াও যে কোনো অ্যাক্টিভিটিস, যে আধা ঘন্টা যে অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকা, সেটা সেটা একটা ব্যাপার। আর নিউট্রিশন, এগুলো তো আমাদের লাইফস্টাইল গেল। তারপর ফাইটোস্ট্রোজেন জাতীয় কিছু স্ট্রোজেন আছে খাবার, সেগুলো আমাদের ফাইটোস্ট্রোজেন জাতীয় খাবার খেতে হবে। ফাইটোস্ট্রোজেন আমাদের যথেষ্ট, এই যে স্ট্রোজেন সাপ্লিমেন্ট, এগুলো আমার নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। তাছাড়া যে জিনিসগুলো ড্রাগস, বাইফসফোনেট কিছু ড্রাগ আছে, সেগুলো অ্যালান্ড্রোনিক, এগুলো কিভাবে দিতে হবে, এটা এই ওষুধগুলো যদি আমার ওভাবে যদি সিমটম গুলো পাওয়া যায়, সেই ক্ষেত্রে ওষুধটা দিতে হবে খালি পেটে, আধা ঘন্টা অন্তত কিছু না খেয়ে আপরাইট পোস্চারে থাকতে হবে তাকে, এইভাবেই ওষুধটা খেতে হবে। তাছাড়াও ইস্ট্রোজেনেরও কিছু রোল আছে, সেখানে ইস্ট্রোজেন জাতীয় খেতে হবে। তাছাড়াও টিবোলনও কিছু আমাদের, যেটা আমরা মেনোপজাল উইমেনদেরকে টিবোলন দিয়ে থাকি, টিবোলনও কিছু কাজ করে, যেহেতু টিবোলনের একটা কম্পোজিশন হচ্ছে ইস্ট্রোজেনিক, হ্যাঁ, তার প্রোজেস্টেরন থাকে, তার টেস্টোস্টেরনও থাকে। তাহলে তাকে এখানে টিবোলন, অস্টিওপোরোসিস, তাহলে মেনোপজাল জেনিটোইউরিনারি সিম্পটম রিলিফ, তারপর তার লিপিড প্রোফাইলে যে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাও ইনক্রিজ করে। তাকে সবকিছুতে মিলিয়ে আমরা টিবোলনটাও কিন্তু কিছু 5 ইয়ার পর্যন্ত অনেক সময় টিবোলনটাও দিয়ে থাকি। এটাই। আর এইসব ড্রাগই আমরা মোটামুটি অস্টিওপোরোসিসের জন্য আমরা ইউজ করে থাকি। তাছাড়াও যেটা কিছু ভিটামিন, এমনিতে সাপ্লিমেন্ট, ভিটামিন ই, তারপর এছাড়াও একটা আকুপাংচার নামে একটা আছে, যেটা হট ফ্লাশের এর জন্য বেশ কাজ করে। এটাই। তো আমরা এইসব ড্রাগসই ইউজ করে থাকি আপাতত পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আরো একজন দর্শকের উত্তর নিতে চাই। প্রশ্নটা করেছেন ডাক্তার মশিউর রহমান খসরুকে। তিনি লিখেছেন ফয়সাল শেখ, তিনি যুক্ত হয়েছেন নোয়াখালী থেকে। তিনি লিখেছেন, স্যার, ইফ দেয়ার এনি রোল অফ ইবান্ডনিক অ্যাসিড অ্যান্ড ক্যালসিয়াম ওরোটেট in the management of osteoporosis, in the deficiency of calcium and vitamin D in case of osteoporosis. Role of ibandronic acid 500 milligram in association with calcium orotate. থ্যাংক ইউ ডক্টর ফয়সাল, সুন্দর একটি প্রশ্ন করবার জন্য। আমাদের আসলে একটু মাথায় রাখতে হবে যে অস্টিওপোরোসিসটা কিভাবে হয়। আসলে যদি আমরা এই প্রশ্নটা দিতে চাই, তাহলে দেখতে হবে এটি আসলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি মেটাবলিজমের একটি ডিজিজ।
তার মানে হচ্ছে যে যখন অস্টিওপোরোসিস হচ্ছে তখন আমাকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ইররেসপেক্টিভ অফ এনি স্টেজ অফ দ্য ডিজিজ এটা আসলে আমাদেরকে এনশিওর করতে হবে। এবং আমরা জানি যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এটা বোন হেলথের জন্য যেমন প্রয়োজন, তেমনি হচ্ছে যে বোন টার্নওভারটা আমরা যদি চেঞ্জ না করি, কারণ কি হয় আমরা জানি আমাদের শরীরে সবসময় ওয়ার এন্ড টিয়ার প্রসেস চলছে। সো দেয়ার ইজ সাম অ্যাক্টিভিটিস অফ অস্টিওক্লাস্ট এবং দেয়ার ইজ সাম অ্যাক্টিভিটিস অফ অস্টিওব্লাস্ট। সো যখন এই অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে তখনই বেসিক্যালি পরোসিটি তৈরি হচ্ছে বা অস্টিওপোরোসিস তৈরি হচ্ছে। সো অস্টিওপোরোসিস প্রিভেনশনের জন্য বা আমরা যদি এটাকে ফার্দার হোল্ড করতে চাই তাহলে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে আমাকে কমাতে হবে। এবং এর জন্য বিসফসফোনেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড very effective drug as well, and it has been tested from the very few decades even. So bisphosphonateর অনেকগুলো জেনারেশন আছে। The third generation হচ্ছে ইমান্ট্রোনিক অ্যাসিড, এবং ইমান্ট্রোনেট is a very good choice for treating osteoporosis, but thing is that আমাকে আসলে জানতে হবে যে আমার কোন স্টেজে এবং কোন পার্টিকুলার বোনটি আসলে ইনভলভ করেছে। যদি সে হিপ অথবা নন স্পাইনে ইনভলভমেন্টটা থাকে along with the spine, তাহলে ইমান্ট্রোনিক অ্যাসিড is not a good choice. বাট যদি দেখি আমরা যে অস্টিওপোরোসিসের জি স্কোরের লেভেলটা diminished only in the spine, then of course hyaluronic acid is a very good choice for giving the active management of osteoporosis with the drugs. যদি এমন হয় যে তার আসলে যে চিকিৎসা দিয়ে তার আগে আমাদের আসলে অ্যাসেস করে নিতে হবে সে কোন রিস্কে আছে, লো টু হাই, লো মডারেট অ্যান্ড হাই, কোন রিস্কে আছে। যদি সে লো রিস্কে থাকে, লো রিস্ক অফ হোয়াট, লো রিস্ক অফ ফ্র্যাকচার, তাহলে আমরা বেসিক্যালি তাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিব। 2 থেকে 4 বছরের মধ্যে অবশ্যই রিঅ্যাসেস করতে হবে ইন এনি স্টেজ, ইন এনি টাইপস অফ রিস্ক দ্যাট অ্যাসেস। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক দর্শক যুক্ত আছেন এবং আমাদের সময়ও অনেক কম। আমরা ইভান্ডোনিক অ্যাসিডের একটি চমৎকার রোল ডক্টর মশিউর রহমান খুসরো স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম। আমরা আর একটি প্রশ্ন করতে চাই, যদি এমন হয় পেশেন্টটি আসলে স্পাইন এবং এক্সট্রা স্পাইন ইনভলভমেন্ট রয়েছে, তাহলে তার অপশন আসলে অনেকগুলো রয়েছে। সেটি বলার আগে আমি এটা বলতে চাই, যদি পেশেন্টের বয়স লেস দেন 60 হয় এবং তার যদি ভ্যাসো মোটর সিম্পটম যদি থাকে, তাহলে তার জন্য বেসিক্যালি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা কি বলুন হচ্ছে রাইট চয়েস। যদি তার ভ্যাসোমোটর সিম্পটম না থাকে বাট ইভান্ড্রোনিক অ্যাসিড অর আদার বিসফসফোনেট ইজ নট এ গুড চয়েস, যদি সেটা না দেওয়া যায় অন্য কারণে, যেমন আমরা জানি রেনাল ইম্পারমেন্ট থাকলে বিসফসফোনেট লেস দেন 30 সিসিআর যদি থাকে তাহলে দেওয়া যাবে না। সেক্ষেত্রে ল্যারোক্সিফেন বা অন্য যে এসিআরএম আছে সেগুলো আসলে গুড চয়েস হতে পারে। যদি তার বয়স 60 বেশি হয় তাহলে আমরা অনেকগুলো চয়েস নিতে পারি। তার মধ্যে একটি এখন আছে যেটা মনোক্লোনাল অ্যান্টিবডি ডেনিসিমাব অথবা ডেনিসিমাব অথবা রোমোসিমাব আছে, সেগুলো আমরা আসলে ট্রাই করতে পারি। যদি দেখা যায় 2 বছর থেকে 4 বছর, মেইন এজ হচ্ছে 3 ইয়ার্স, যদি আমরা ইভ্যালুয়েশন করি, রিঅ্যাসেস করি, দেখি যে আসলে ট্রিটমেন্ট ইজ ইনএফেক্টিভ, সো দেয়ার ইজ সাস্টেইন ডিক্রিজিং অফ দ্য টি স্কোর। যদি এরকম থাকে বা টি স্কোরের ফার্দার ডিটেরিওরেশন যদি প্রিভেন্ট না করা যায় অথবা ফ্র্যাজাইলিটি ফ্র্যাকচার যদি ফার্দার প্রিভেন্ট না করা যায়, তাহলে অবশ্যই উই ক্যান অ্যাড উইথ টেরিপ্রাটাইড। সো দ্য প্যারাথাইরয়েড হরমোন ইজ অ্যানাদার অ্যানাবলিক drug which can not only hold the process, it can also just revert the situation, it can improve bone health as well. So we have a lot of armaments in our hands that can be used, but of course non-pharmacological management, rehabilitation, exercise is very crucial, and most important thing is that we have to very careful about fall prevention. Thank you. And other things only depends on the strategy that we have to follow. This is the fall prevention. Thank you very much for your nice elaborate answer according to regarding the management of osteoporosis, especially ibandronic acid role in association with calcium. Thank you very much, Dr. Moshiur Rehman Khusro sir, for your nice and elaborate answer. আমরা এই পর্যায়ে আরো একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। প্রশ্নটি একদম মেনশন করেই করেছেন।
ডাক্তার গোলাম রব্বানী, আবার ঢাকা মেডিকেল কলেজ থেকে। তিনি লিখেছেন, আনোয়ার স্যার আসসালামু আলাইকুম, আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে স্যার। হোয়াট ইজ দ্য অ্যাডভান্স সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস? ধন্যবাদ ডক্টর গোলাম রব্বানী। প্রবাবলি আপনিও আমাদের অর্থোপেডিক্স রিলেটেড কোনো হয়তো চিকিৎসক হয়ে থাকবেন। দেখুন, অস্টিওপোরোসিস ম্যানেজমেন্টের জন্য যেটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট যদি বলেন, তার আগে কিন্তু আপনাকে একটু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টগুলো জানতে হবে, যেটি ডক্টর বশিউর রহমান যথার্থ বলেছেন। কিন্তু আমাদের কাছে কিন্তু যে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের ক্ষেত্রে HRT, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, স্টিল ইট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড, দো সাম অ্যাডভার্স রিয়াকশন। তারপরেও কিন্তু প্লাস মাইনাস করে এখন পর্যন্ত, যেমন আমরা এই যে ACRM যেটা দিয়ে থাকে আর কি, সিলেক্টিভ এস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর যেগুলো আছে, রেলক্সিফেন, ট্যামোক্সিফেন, ইভেন টেবুলন যেটা ডক্টর রেহানা বলেছেন, এগুলো ড্রাগ কিন্তু পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। আসলে যে কোনো ড্রাগের কাজটা কি? কাজটা হচ্ছে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেওয়া। বাট এই যে মশিউর রহমান খসরু বলেছেন যে এখন যেটা মার্কেটে এসেছে টেরিপ্যারাডাইট, টেরিপ্যারাডাইট কিন্তু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিসটাকেও কিন্তু ইনহিবিশন করে, সাথে অস্টিওপ্রোজেনিটর সেলকে ইনিশিয়েট করে যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, যার ফলে কিন্তু এই সিচুয়েশনটা, অস্টিওপোরোটিক সিচুয়েশন বিএমডিতে কিন্তু দেখা যায় যে বিএমডি টেস্টে রিভার্ট হয়ে যায় কিছুদিন পরই। বাট অন্যান্য ড্রাগগুলো কিন্তু এরকম অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্টে আমরা দিয়ে থাকি, কিন্তু অলরেডি এখনো এস্টাবলিশড রিসার্চ নেই যেগুলো বিএমডি কে রিভার্ট করে, বাট পেশেন্টের ওয়েলবিং করে, পেশেন্টে সিমটোমেটিক থেকে অ্যাসিমটোমেটিক করে। এখন আমি আসি ডক্টর গোলাম রব্বানীর কথায়, বিং এ সার্জন, স্পাইন সার্জন। এখন অস্টিওপোরোসিসের হলেই আমরা সার্জারি করব বা ভেঙে গেলেই সার্জারি করব, নট লাইক দ্যাট। একটা কথা হচ্ছে যে আমাদের ভার্টিব্রার হেইটটা কতটুকু কমেছে এই অস্টিওপোরোটিক ফ্র্যাকচারে, এটি কি মোর দ্যান 2/3 কমেছে নাকি লেস দ্যান 1/3 কমেছে? যদি লেস দ্যান 1/3 কমে থাকে তাহলে আমরা কনজারভেটিভলি তাদেরকে ট্রিট করতে পারি এবং এই সমস্ত ড্রাগ দিয়ে, ক্যালসিয়াম দিয়ে, ভিটামিন ডি দিয়ে তাদেরকে সাপ্লিমেন্টেশন দিয়ে কিন্তু আমরা বুস্ট আপ করতে পারি। বা যদি মোর দ্যান 2/3 অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়ে থাকে ভার্টিব্রাতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্জিক্যাল অপশনে যেতে হবে। এখন যেতে গেলে মোস্ট মডার্ন যেটি বলছেন, এটি আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে মডার্ন, বাট বিদেশে এই চিকিৎসাটা কিন্তু 15, 20, 30 বছর আগেই হয়েছে। যেটি উনি জানতে চাচ্ছেন যে ভার্টিব্রোপ্লাস্টি এবং কাইপোপ্লাস্টি। আমি দেখুন 2014 সালে আমার এক স্টুডেন্ট আমার আন্ডারে কাইপোপ্লাস্টি, বেলুন কাইপোপ্লাস্টি একটা থিসিস করে গেছে 2014 থেকে 16তে ও এমএস পাস করেছে এবং আমি কিন্তু ফার্স্ট বেলুন কাইপোপ্লাস্টি স্টার্টেড ইন বাংলাদেশ। সো দ্যাট বেলুন কাইপোপ্লাস্টি কিন্তু আমাদের পার্সপেক্টিভে সেটি হয়তো মডার্ন সার্জিক্যাল প্রসিডিউর হতে পারে, কিন্তু বিদেশে কিন্তু এটি 20 বছর 30 বছর আগে থেকেই শুরু হয়েছে। ভার্টিব্রোপ্লাস্টিও তাই, প্যারামিটার ডিপেন্ডস করে যে তার ভার্টিব্রাল এনপ্লেটটা ফ্র্যাকচার আছে কিনা। যদি ফ্র্যাকচার থাকে তাহলে আমরা বেলুন কাইপোপ্লাস্টি করে রোমিং অফ দ্য ভার্টিব্রাল বডির ভিতরে স্পেস ক্রিয়েট করব, ওখানে সিমেন্টিং করব, সিমেন্ট ইনজেকশন, তাহলে ভার্টিব্রাটা শক্ত হয়ে গেল। আর ভার্টিব্রোপ্লাস্টির ক্ষেত্রে হচ্ছে যদি এন্ড প্লেট না ভেঙে থাকে তাহলে আমরা ওর ভিতরে স্পেস ক্রিয়েট করে সিমেন্টিং করব, কোনো হেইট উঠাবার কোনো প্রয়োজন নেই। এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স। কিন্তু এখন কিন্তু মডার্ন টেকনিক সেটা, যদি ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়ে নিউরাল এলিমেন্টস কম্প্রেশন হয়, যে হ্যাঁ নার্ভে কম্প্রেশন আছে, স্পাইনাল কর্ডে কম্প্রেশন আছে, কর্ডাইকিউলাম কম্প্রেশন আছে, তাহলে কিন্তু অবশ্যই ইউ শুড হ্যাভ টু ডিকম্প্রেস দ্য ক্যানাল, ডিকম্প্রেস দ্য নিউরাল এলিমেন্টস ফার্স্ট। সুতরাং আপনাকে সার্জারি করে আগে ডিকম্প্রেশন অফ দ্য নিউরাল এলিমেন্টস, দেন এখন স্টেবিলাইজেশন কি দিয়ে করবেন? স্টেবিলাইজেশন ভেরিয়াস মেথডস। এখন দেখা যাচ্ছে যে আপনার ফিনেস্টেটেড স্ক্রু বের হয়েছে, যেটি আমরা ভার্টিব্রাতে লাগিয়ে আবার ওর ভিতর দিয়ে সিমেন্টিং করে ভার্টিব্রার বডির সাথে স্ক্রুটাকে অ্যাঙ্করেজ করি এবং রড দিয়ে, টাইটেনিয়ামের স্ক্রু এবং রড,
এটি দিয়ে আমরা কিন্তু তাদেরকে ফিক্সেশন করে স্পাইনটাকে ফিক্স করে তাদেরকে কিন্তু আমরা সচল রাখতে পারি। আরেকটি Right. হচ্ছে যে বেলুনিং স্ক্রু কিন্তু এখন বের হয়ে গেছে। ভার্টিব্রাল বডিতে যাওয়ার পরে স্ক্রুটাকে আপনি পাম্প করলে ওর এন্ডটা বেলুনিং হবে এবং বেটারলি ভার্টিব্রাল বডির ভিতরে কিন্তু সেটা অ্যাঙ্করে এর সাথে আবার রড লাগিয়ে দিলেন আপনি, দিয়ে আপনাকে স্টেবল করলেন। এই দিস টু ভেরি নিউয়ার মানে ইনভেনশন অর ইনোভেশন অফ দ্য সার্জিক্যাল প্রসিডিউর। আদার দেন দিস ডেফিনেটলি বাংলাদেশের পার্সপেক্টিভ অবশ্যই মডার্ন টেকনিক্স ইজ দ্য ভার্টিব্রোপ্লাস্টি অ্যান্ড কাইপোপ্লাস্টি। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমরা অ্যাজ ওয়েল অ্যাজ সার্জিক্যাল ট্রিটমেন্ট, মডার্ন টেকনোলজি সবই কিন্তু জেনে গেলাম, এবং আমাদের আয়োজনটিও আজকের মতো আমাদেরকে শেষ করতে হবে, কারণ আমাদের সময় একদমই শেষ হয়ে গিয়েছে। আমাদের যে সমস্ত দর্শকদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, প্রিয় দর্শক, পুরো সারমর্মটা কিন্তু আজকের এই অনুষ্ঠানের মধ্যে আছে। দয়া করে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আবার আপনারা দেখেন, প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবেন। আমার মনে হয় কোনো কিছুই বাদ পড়েনি আজকের এই লাইভ ওয়েবিনার সেশনে। অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্ট, কজ থেকে শুরু করে প্রিভেনশন, সব বিষয়গুলো কিন্তু আমাদের বিশেষজ্ঞ প্যানেল এক্সপার্টরা জানিয়েছেন। আমরা এই পর্যায়ে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকের প্যানেল এক্সপার্টদের কাছ থেকে। বিদায় নিব, তবে তার আগে একটু অনুভূতি জানবো। ডাক্তার রেহানা আক্তার ম্যাম, আজকের আয়োজনে আসতে পেরে কেমন লাগলো, ছোট্ট করে আপনার অনুভূতি জানবো। জেনেটার এটি একটি সিরিজ প্রোগ্রাম, যেটির তৃতীয় পর্ব আজকে অনুষ্ঠিত হলো। ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিস, এই স্লোগানকে সামনে রেখে এই আয়োজনটি আমরা করে থাকি। কেমন লাগলো এই অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। একটা রেহানা ম্যাম নিশ্চয়ই আনমিউট করে আপনি আমাদেরকে জানাবেন আপনার অনুভূতি। আমার মনে হয় যে রেহানা ম্যাম একটু আমরা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কিং এর ইয়ার কারণে, সমস্যার কারণে। আমরা অনুভূতি জানতে চাইবো ডাক্তার মশিউর রহমান খসরু স্যারের কাছ থেকে। কেমন লাগলো আজকের এই আয়োজনে আসতে পেরে? অবশ্যই ভালো। তবে আমি খুব বেশি খুশি হব যাদের এই অনুষ্ঠান, তারা যদি আসলে সত্যিকার অর্থে উপকৃত হন, এবং আমরা যেন আমাদের পিতামাতার প্রতি আসলে সত্যিকার অর্থে যত্ন নিতে পারি, বিশেষ করে তাদের যেন ফ্র্যাজালিটি ফ্র্যাকচার থেকে মুক্ত করতে পারি। সে কারণে তারা যে রুমগুলোতে বসবাস করেন, যে রুমে তারা অবস্থান করেন, সেখানে যেন অতিরিক্ত ফার্নিচার না রাখি, রাতে যেন কিছুটা আলো যেন রুমে থাকে সে ব্যবস্থা করি, এবং টয়লেটটা যেন সবসময় পরিষ্কার থাকে এবং শুকনো থাকে। এটি যদি আমরা ফলো করি, আশা করি ফল প্রিভেনশনের জন্য কিছুটা বেশ ভালো কাজে লাগবে এবং তাদেরকে ফ্র্যাকচার হাত থেকে বাঁচাতে পারবো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ডাক্তার রেহানা আক্তার ম্যাম, আপনি কি এই পর্যায়ে আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন তাহলে একটু ছোট্ট করে আপনার অনুভূতি আমাদেরকে জানাবেন। কেমন লাগলো আজকের এই আয়োজনে আসতে পেরে? রেহানা আক্তার ম্যামকে আমার মনে হয় সংযোগ স্থাপন করতে পারিনি। আমরা চলে যাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন স্যার, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ার ইসলাম স্যারের কাছে। আপনার সমাপনী বক্তব্যের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। সেই সাথে আপনার সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি আজকের এই আয়োজন থেকে। প্রফেসর ডাক্তার আনোয়ার ইসলাম স্যার, প্লিজ। ধন্যবাদ ডক্টর বাসুদেব আপনাকে আজকের এই সুন্দর আয়োজনটি করবার জন্য, এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যে ক্যালসিনো কিট, যেটি রেনেটার একটি সিরিজ প্রোগ্রাম হচ্ছে এখন অস্টিওপোরোসিস উপরে। প্রবাবলি ফার্স্ট প্রোগ্রামে আমরা একজন অর্থোপেডিশিয়ান এন্ড স্পাইন সার্জন প্রেজেন্ট ছিলাম, সেখানে আমরা অনেক কথা বলেছি। তো আমি আরেকটু ধন্যবাদ জানাতে চাই যে গভীর রাত পর্যন্ত জেগে যে সমস্ত দর্শক, আমি মেডিকেল স্টুডেন্টের কথা বাদই দিচ্ছি, কারণ তারা ডক্টর, তারা পড়ে নিতে পারবে, আমাদের কাছে জেনে নিতে পারবেন। কিন্তু যারা দর্শক, সাধারণ দর্শক থাকেন, রাজনীতি জেগে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনার জন্য এবং সমাধান করবার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার সাথে দুজন প্যানেল এক্সপার্ট আছেন, তারা অত্যন্ত মেধাবী, ডাক্তার মশিউর রহমান খসরু, এবং তারা অত্যন্ত দুইজনই পড়াশোনা করেন এবং ভালো ভালো সুন্দরভাবে যৌক্তিক উপস্থাপনা এবং ব্যাখ্যা সহ তাদের বক্তব্য উপস্থাপনা করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এবং এর সাথে সাথে আমি আরেকটু বলতে চাই যে আজকে এই রাজ টিভির যে নতুন স্টুডিওতে আমরা অনুষ্ঠানটি করলাম, আমরা চাই যে এই রাজ টিভি ডাক্তারদের প্রাণের কথা বলে, ডাক্তারদের মনের কথা বলে, ডাক্তারদের সমস্ত সুযোগ সুবিধা থেকে অসুবিধার কথা পর্যন্ত তুলে ধরে। তা আমরা আশা করব এই রাজ টিভি অন্ততপক্ষে তাদের উত্তরোত্তর আরো তাদের উন্নতি হবে, সাথে সাথে চিরজীবী হবে এই রাজ টিভি, এবং সারা জীবন যেন এই ডাক্তারদেরকে বিভিন্ন ফোরামে কথা বলার সুযোগ করে দেয় এই রাজ টিভি। এটুকু আশাবাদ ব্যক্ত করে আমাদের ইঞ্জিনিয়ার অদিতি এবং ডাক্তার বাসুদেব শাহকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের আজকে যে লাইভ ওয়েবিনার সেশনে আমরা এটির কারণ, চিকিৎসা, প্রতিকার প্রত্যেকটি বিষয় আমরা হালকা মেডিকেল এবং হালকা জেনারেল দুটি সংমিশ্রণে যে একটি প্রাণবন্ত আলোচনা হলো, সেটার জন্য all credit goes to our three expert panelists, Professor Dr. Mohammad Anur Islam, Dr. Moshiur Rahman Khosru and Dr. Rehana Akhtar ম্যাডাম। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার রেন্টাল লিমিটেডকে সুন্দর একটি প্ল্যাটফর্ম ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিস এটি একটি সিরিজ প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটাকে সবসময় প্রাণবন্ত করে রাখে বিভিন্ন প্রশ্ন করে। আজকে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীরা যারা যুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই আয়োজন শেষ করছি, তবে যাবার আগে বলছি যে শেষ কথাটি আমার খুব ভালো লাগলো যে আমরা আমাদের বৃদ্ধ মা বাবা ডক্টর মশিউর রহমান খসরুর ঠিক কণ্ঠের সুরে আমরা তাল মিলিয়ে আমি যে কথাটি বলতে চাই যে আসুন এটিকে প্রতিরোধ করি। আর প্রতিরোধ করার জন্য চমৎকার একটি টিপস দিয়েছেন যে আমাদের যে ওয়াশরুমগুলো যেন আমরা একটু পরিষ্কার রাখি, সেটা যেন শুকনো রাখি, কোনোভাবেই যাতে স্লিপ করে পড়ে যে কোনো ফ্র্যাকচার বা দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টা আমরা খেয়াল রাখি। কারণ আমাদের মা বাবাদের জন্যই কিন্তু আজকে আমরা সুন্দর পৃথিবীর মুখ দেখেছি। তো আমরা নিজেরা ভালো থাকি, মা বাবার যত্নে রাখি এবং সেই সাথে সুন্দর একটি বাংলাদেশ গড়ি। সবাইকে শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.